বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি নূরজাহান, গোলাম মোস্তফা মডেল কলেজ, জীববিজ্ঞান বিভাগ। আজ আমি তোমাদের সাথে অনলাইন ক্লাসে দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। আর তার আগে তোমাদের সবাইকে এই অনলাইন ক্লাসে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা রইল। আর আজকে আমরা চতুর্থ অধ্যায়ে যে রক্ত সম্পর্কিত যে অংশটা আছে সেটা নিয়ে আলোচনা করব। আমরা চতুর্থ অধ্যায় থেকে রক্ত নিয়ে আলোচনা করব, পাশাপাশি আগামী দিন আমরা আসলে এখান থেকে হৃৎপিণ্ডের গঠন, তারপরে হৃদচক্র বা কার্ডিয়াক চক্র এবং হৃদযন্ত্রের বিভিন্ন রোগ এবং তার লক্ষণ ও প্রতিকার এগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে জাস্ট রক্ত সম্পর্কে আমরা যদিও জানি, তারপরে এটা সম্পর্কে একটু হালকা ধারণা দিব। ফার্স্টে আসা যাক, রক্ত কী। রক্ত কী আমরা সবাই জানি। রক্ত কী, রক্ত আমরা দেখিও বা কম বেশি, যেহেতু আমরা বিগত সময়গুলোতে আমরা সায়েন্স পড়েছি, আমরা জানি রক্ত কী। তারপর আজকে আবার যেহেতু রক্ত দিয়ে শুরু, তাই রক্ত সম্পর্কে একটু বলি। আমরা সবাই জানি যে মানব দেহের যে রক্ত নালিকাগুলো আছে, সেই নালিকাগুলো দিয়ে প্রবাহমান, অর্থাৎ নালিকাসমূহের ভিতর দিয়ে নিরন্তর সবসময় চলমান প্রবাহমান যে তরল লাল বর্ণের তরল পদার্থ, এবং যার মধ্যে সামান্য ক্ষারীয় ভাব আছে, চটচটে আর লবণাক্ত প্রকৃতির তরল যে যোজক কলা বা টিস্যু, সেই টিস্যুকেই রক্ত বলা হয়। আমরা সবাই রক্ত সম্পর্কে কম বেশি অবগত আছি। তারপরে আসা যাক রক্তরস বা প্লাজমা। রক্তরস বা প্লাজমা কী? আমরা জানি যে রক্তে দুই ধরনের উপাদান আছে। একটা হচ্ছে রক্তরস তরল অংশ, আর একটা হচ্ছে কঠিন অংশ, যেটাকে রক্তকণিকা বলা হয়। তো রক্তরসটা কী? রক্ত মধ্যে যে তরল পদার্থ বা তরল অংশটা আছে, সেই তরল অংশকেই প্লাজমা বা রক্তরস বলা হয়। আর রক্তকণিকা কী? রক্তকণিকা হচ্ছে রক্তরসের মধ্যে ভাসমান যে কোষগুলো আছে, সেই কোষগুলোকেই রক্তকণিকা বলা হয়। আর এই রক্তকণিকাকে আবার তিন ভাগে ভাগ করা হয়: লোহিত রক্তকণিকা বা এরিথ্রোসাইট, শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইট, অনুচক্রিকা বা থ্রম্বোসাইট। এখন এই লোহিত রক্তকণিকা কেমন? আমরা সবাই জানি যে আমাদের রক্ত লাল, তো সেই ক্ষেত্রে হয়তো আমাদের লোহিত কণিকা, হ্যাঁ সেটা ঠিক আছে, আমাদের রক্ত লাল। কেন লাল? কারণ আমাদের রক্তে হিমোগ্লোবিন নামক এক ধরনের রঞ্জক পদার্থ আছে, যার কারণে আমাদের রক্ত লাল হয়ে থাকে। অর্থাৎ অধিকাংশ প্রাণীর রক্তই লাল। আবার যে সকল প্রাণীর দেহে রক্তে হিমোগ্লোবিন থাকে না বা হিমোগ্লোবিন নামক কোনো রঞ্জক পদার্থ থাকে না, সেই সকল প্রাণীর দেহে রক্ত বর্ণহীন হয়ে থাকে। তো লোহিত রক্তকণিকা কি বা এরিথ্রোসাইট, যেটা লোহিত কণিকা হচ্ছে যে রক্তকণিকার মধ্যে বা যে কোষের মধ্যে নিউক্লিয়াসবিহীন, কোনো নিউক্লিয়াস থাকে না, নিউক্লিয়াসবিহীন চাকতির মতো এবং লাল বর্ণের হয়ে থাকে, সেই কণিকাগুলোকেই লোহিত রক্তকণিকা বলা হয়। আর শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইট, শ্বেত রক্তকণিকার আরেকটা নাম হচ্ছে লিউকোসাইট। শ্বেত রক্তকণিকার ক্ষেত্রে ভিন্ন, কারণ এটা ছিল নিউক্লিয়াসবিহীন। আর শ্বেত রক্তকণিকা হচ্ছে নিউক্লিয়াসযুক্ত এবং হিমোগ্লোবিনবিহীন। হিমোগ্লোবিন থাকে লোহিত রক্তকণিকায়, কিন্তু শ্বেত কণিকায় হিমোগ্লোবিন থাকে না। সেজন্য নিউক্লিয়াসযুক্ত এবং হিমোগ্লোবিনবিহীন কণিকাগুলোকেই শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইট বলা হয়। তারপর আসা যাক অনুচক্রিকা বা থ্রম্বোসাইট। অনুচক্রিকা কি? অনুচক্রিকা একটা ক্ষুদ্রতম কণিকা, এবং এটা নিউক্লিয়াসবিহীন আর দানাদার। এই হচ্ছে অনুচক্রিকা। তারপর আসা যাক রক্ততঞ্চন। তঞ্চন জিনিসটা কি? আমাদের মনে প্রশ্ন জাগতেই পারে, তঞ্চন কি? তঞ্চন হচ্ছে জমাট বাঁধা। রক্ততঞ্চন রক্ত জমাট বাঁধা। এই রক্ত জমাট বাঁধা কাকে বলা হয়? যে প্রক্রিয়ায় অনেক সময় আমাদের দেহের কোনো অংশ যদি কেটে যায় বা ক্ষত সৃষ্টি হয়, সেই ক্ষত স্থান দিয়ে অনবরত রক্তটা বের হতে থাকে। তো এই যে রক্তটা নির্গত হয়, সেই কাটা স্থানটা বা ক্ষত স্থান থেকে যে প্রক্রিয়া যখনই কাটা স্থান থেকে রক্তটা বের হয়, আর ঠিক তখনই বের হওয়ার সময় কি হয়, এর যে নির্গত হওয়া যে রক্তটা বের হয়ে গেছে, সেই রক্তের প্লাজমা হতে, অর্থাৎ রক্তের রস হতে ফাইব্রিনোজেন নামক এক ধরনের, অর্থাৎ ফাইব্রিনোজেন নামক এক ধরনের প্রোটিন আছে, উপাদান, সেটা কি হয়, আলাদা হয়ে যায়। আলাদা হওয়ার কারণে সেই ক্ষত স্থানে একটা ফাইব্রিন জালক সৃষ্টি হয় বা জালক নির্মাণ করে। আর ওই ঝালকের কারণে জালক তৈরি হওয়ার কারণে রক্তপাত রক্ত পড়াটা বন্ধ হয়ে যায়, আর রক্তের যে অবশিষ্ট অংশটা থাকে সেটা একটা থকথকে পিণ্ডে পরিণত হয়। আর এই প্রক্রিয়াটাকেই রক্ততঞ্চন বলা হয়।
আবার আমরা যদি বিস্তারিত জানতে চাই যে রক্তটা আসলে কিভাবে জমাট বাঁধে, সেখানে আমি একটা হালকাভাবে ধারণা দিতেই পারি। সেটা হচ্ছে যে কোনো স্থান কেটে যাওয়ার ফলে যে স্থান দিয়ে রক্তটা বের হয়, সেই রক্তের যে অনুচক্রিকা আছে, সেই অনুচক্রিকা বাতাসের সংস্পর্শে আসলে কি হয়, ভেঙে যায়, যার ফলে সেখানে থ্রোম্বোপ্লাস্টিন নামক এক ধরনের প্লাজমা প্রোটিন তৈরি হয়। আর এই প্লাজমা প্রোটিন যে থ্রোম্বোপ্লাস্ট আছে, সে এর উপস্থিতিতে রক্তের যে মানে হেপারিন আছে, সেই হেপারিনটা ভেঙে যায়। আর এই হেপারিনটা ভাঙার ফলে সেইখানে অবস্থিত অর্থাৎ ওই রক্তে অবস্থিত যে ক্যালসিয়াম আয়ন আছে, সেই ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে প্রোথ্রম্বিন নামক এক ধরনের প্রোটিন, গ্লাইকোপ্রোটিন এর সাথে মিলিত হয়ে সেখানে একটা মানে ফাইব্রিন তৈরি হয়। আর যখন এই ফাইব্রিন মানে রক্তের যে ফাইব্রিন উপাদান আছে, সেই ফাইব্রিন থেকে মানে ফাইব্রিনোজেন থাকে, ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিনটা কি হয়, আলাদা হয় এবং সেখানে কি হয়, এক ধরনের জালকের সৃষ্টি করে, মানে সূত্রাকার একটা অংশ সৃষ্টি করে। আর এই সূত্রাকার অংশগুলো পরস্পর যুক্ত হয়ে এক ধরনের ঝালক তৈরি করে। আর সেই ঝালকের কারণেই যেখান থেকে রক্তটা নির্গত থাকে, সেইখানে ঝালকটা তৈরি হয়, যার ফলে অতিরিক্ত রক্তটা আর বের হতে পারে না, আর ফলে রক্তটা কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। এভাবে রক্ত জমাট বাঁধে। তারপরে আসা যায় সিরাম। সিরাম কি, রক্ত জমাট যখন বেড়ে যায় তখন রক্তের যে অতিরিক্ত যে তরল পদার্থটা থাকে, যে হালকা হলুদ তরল পদার্থ বের হয়ে আসে, সেই হালকা হলুদ তরল পদার্থকে সিরাম বলা হয়। এই ছিল আজকের আলোচনা। আগামী দিন বিস্তারিত আলোচনা করব। ভালো থাকো। আল্লাহ হাফেজ।